বিএনপিকে নিয়ে অপপ্রচারে স্বাধীনতা বিরোধী ও একাত্তরে গণহত্যায় জড়িতরা, মন্তব্য মির্জা ফখরুলের। ঐক্য থাকলে জনরায় পাবে ধানের শীষ, আশা তারেক রহমানের। এই দেশ যেন স্বাধীন না হয় তার জন্য আপনারা কাজ করেছেন, হত্যা করেছেন। এটা প্রচারণা চালানো হচ্ছে একটা বিশেষ মহল, যে বিএনপি যেন রাষ্ট্র পরিচালনার জায়গায় আসতে না পারে। এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারে, ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব। পিয়ার ছাড়া নির্বাচন হতে না দেওয়ার বক্তব্যে স্বৈরাচারের পদধ্বনি পাচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সংখ্যানুপাতিক ভোটে সমর্থন নেই নাগরিক ঐক্যের। লোকজন বুঝতে পারছে না কাকে ভোট দেবে। আমার দল পিয়ার সাপোর্ট করি না। পিয়ার কার্যকর না হলে আপনারা নাকি নির্বাচন হতে দেবেন না। এটা কোনো গণতন্ত্রের ভাষা না, এটা শেখ হাসিনার ভাষা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পোষ্য কোটা বাতিল দাবিতে উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রভিসিকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। লাঞ্ছিতের প্রতিবাদে কাল কর্মবিরতি ঘোষণা শিক্ষকদের। মাদক অস্ত্র অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তে নজিরবিহীন নজরদারি। রাডার, ড্রোন, থার্মাল ক্যামেরার আওতায় নাফ নদীর জেটি সক্ষমতা বাড়ার দাবি বিজিবির। 5 ব্যাংক মার্জারে তোড়জোড়ের মধ্যেই আরও 3 দুর্বল ব্যাংকে অডিট শুরু। প্রতিবেদনে নির্ধারণ হবে আমানতকারীদের ভবিষ্যৎ। পর্যাপ্ত অর্থ সহায়তার পরামর্শ। এবং জার্মানি, যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে বিমানবন্দরের ওয়েবসাইটে সাইবার হামলা। শত শত ফ্লাইট বাতিল, বিপাকে লাখো যাত্রী। অপরাধীদের শনাক্তে চলছে তদন্ত। রাষ্ট্র সংস্কার প্রশ্নে বিএনপির কোনো আপত্তি বা ভিন্নতা নেই। ফেব্রুয়ারি পর্যন্ত ঐক্য ধরে রাখতে পারলে জনরায় ধানের শীষের পক্ষে আসবে, এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও ধীরে ধীরে অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা বিরোধী ও একাত্তরে গণহত্যায় জড়িতরা বিএনপিকে জড়িয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার করছে। দীর্ঘ 9 বছর পর কিশোরগঞ্জে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। শনিবার সকাল থেকেই শহরের পুরাতন স্টেডিয়ামের আয়োজনস্থলে আসেন জেলার 21টি ইউনিটের নেতাকর্মীরা। স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দুপুরে সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনের বক্তব্যে বিএনপিকে নিয়ে মিথ্যাচার করায় 71 সহ বিভিন্ন ইস্যুতে জামায়াতের সমালোচনা করেন মির্জা ফখরুল। দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অসত্য বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। প্রচারণা চালানো হচ্ছে একটা বিশেষ মহল, সেই মহলটি চায় যে বিএনপি যেন রাষ্ট্র পরিচালনার জায়গায় আসতে না পারে। এই দেশ যেন স্বাধীন না হয় তার জন্য আপনারা কাজ করেছেন, হত্যা করেছেন, গণহত্যার সঙ্গে অংশ নিয়েছেন। আপনারা এই আওয়ামী লীগের সঙ্গে আঘাত করেছিলেন 1996 সালে বিএনপিকে ক্ষমতা থেকে সরানো। আমরা আন্ডারগ্রাউন্ডের পার্টি নই, আমরা ওপরে উঠে থেকে লড়াই করার পার্টি। আমরা সংগ্রাম করি, আমরা প্রাণ দেই, জীবন দেই, কারাগারে যাই, অন্যায় অত্যাচার নির্যাতন সহ্য করি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার নিয়ে কারো সঙ্গে বিএনপির আপত্তি বা ভিন্নতা নেই। আর ফেব্রুয়ারি পর্যন্ত ঐক্য ধরে রাখতে পারলে জনরায় ধানের শীষের পক্ষে আসবে। আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারে, ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে, এই ব্যাপারে আপনাদের প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে। তারেক রহমান আরো বলেন, স্বৈরাচার পালিয়েছে কিন্তু অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু
অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হতে হবে। দেশ গঠনের ৩১ দফা নিয়ে দেশজুড়ে জনগণের দ্বারে দ্বারে বিএনপি। জনরায় আদায়ের এই কার্যক্রম শক্তিশালী হবে তৃণমূলকে ঢেলে সাজাতে পারলে। তারই অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা বিএনপির এই ত্রিবার্ষিক সম্মেলন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, কিশোরগঞ্জ। আলোচনার মধ্যে এই আন্দোলনকে দ্বিচারিতা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, কোন দলের নিজস্ব দাবি নিয়ে জাতির উপর জবরদস্তি করা ঠিক নয়। এদিকে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারে অন্যান্য দলের অংশ থাকলেও সব দায় নিতে হচ্ছে এনসিপিকে। জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, পৃথিবীতে একই সঙ্গে কেউ সরকারি ও বিরোধী দলে থাকতে পারে না। অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি ও জুলাই সনদ নিয়ে আলোচনার মধ্যেই জামায়াতে ইসলামী সহ বেশ কয়েকটি ইসলামী দলের রাজপথে নামা নিয়ে নানা আলোচনা সমালোচনা রাজনৈতিক মহলে। যে সমস্যাগুলো সেগুলো শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে রাজনীতিকদের কথায় ঘুরে ফিরে আসে এসব প্রসঙ্গ। যুক্তি, তত্ত্ব। সংলাপে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারে অন্যান্য দলের অংশ থাকলেও সব ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে। আমাদের স্ট্যাটাসটা হয়েছিল এমন, রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি। এখানে জামাতে ইসলামের প্রপোজড অনেক এখানে উপদেষ্টা হয়েছে, এখানে বিএনপি প্রপোজড অনেকে উপদেষ্টা হয়েছে, কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে। জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধিদের যোগদানের সিদ্ধান্ত সঠিক ছিল না, ফলে প্রেসার গ্রুপ হিসেবে ভূমিকা রাখার উপযোগিতা হারিয়েছেন গণ অভ্যুত্থানের ছাত্র নেতারা। পৃথিবীতে একই সাথে কেউ সরকারি দল এবং বিরোধী দল থাকতে পারে না। যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদান করলো সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র বিনির্মাণে আর ভূমিকা তেমন বেশি রাখতে পারবে না। এদিকে বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে শাইখুল হাদিস পরিষদ আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, আলোচনা চলাকালে রাজপথে নামা দ্বিচারিতা। নির্বাচনে ইসলামী দলগুলোর একটি ভোটের বাক্স প্রসঙ্গে তিনি বলেন, এটি ইসলাম নয়, রাজনীতির বাক্স। কেউ কেউ বলছে ইসলামের জন্য একটা আলাদা বাক্স বসায় দাও, তা আমরা ইসলাম থেকে খারিজ হয়ে গেলাম নাকি ভাই সাহেব? আপনারা কি খারিজ হয়ে গেছেন? ইসলামের জন্য বাক্স নয়, ওটা রাজনীতির বাক্স। অনুষ্ঠানে দেশে মানবাধিকার কমিশনের কার্যালয় ও স্কুলে গানের শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া বন্ধ না করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন হেফাজতে ইসলামের নেতারা। গানের শিক্ষকের সিদ্ধান্তকে প্রত্যাহার করতে হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতি ছাড়া জাতীয় নির্বাচন হবে না, কোনো দলের এ ধরনের কথা স্বৈরাচারের প্রতিধ্বনি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। অন্যদিকে নাগরিক ঐক্য পিআর সমর্থন করে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শনিবার সকালে পল্টন মোড়ে সমাবেশ ও পদযাত্রা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটি। এতে দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণতান্ত্রিক উত্তরণের মাইলফলক হবে ফেব্রুয়ারির নির্বাচন। রাজনৈতিক দলগুলো ঐক্য নষ্ট করে নির্বাচন বাধাগ্রস্ত করলে দেশ আবারও সংকটের মুখে পড়বে। পিআর কার্যকর না হলে আপনারা নাকি নির্বাচন হতে দেবেন না, এটা কোনো গণতন্ত্রের ভাষা না, এটা শেখ হাসিনার ভাষা। শেখ হাসিনা যে ভাষায় আমাদেরকে ধমক দিত, রাজনৈতিক দল জনগণকে ধমক দিত, কেউ কেউ আজকে রাজনৈতিক দল জনগণকে পরোক্ষভাবে ধমক দেবার চেষ্টা করছেন। এদিকে এফডিসিতে এক ছায়া সংসদে অংশ নিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, পিআর পদ্ধতির নির্বাচন নাগরিক ঐক্য সমর্থন করে না, জনগণ বোঝে না পিআর পদ্ধতি কি। বহু দেশে পিআর পদ্ধতিতে এটা করতে গিয়ে সরকার গঠিত হয়নি, বহু ঝামেলা হয়েছে, পিআর তারা বাদ দিয়ে দিয়েছে। এলাকার লোকজন বুঝতে পারছে না কাকে ভোট দেবে। এই মুহূর্তে আমাদের দেশের মানুষ এই রকম ভোট গ্রহণ করবে বলে আমার মনে হয় না। এই সব কারণ মিলে আমি বা আমার দল পিআর সাপোর্ট করি না। যে জনগণ এখন ভালো করে বুঝতে পারবে না যে পিআরটা কি, সেজন্য বলা উচিত। আমি তাদের সাথে আলাপ করার সময় বলেছি যে এখনই করতে হবে এরকম কেন,
জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ব্যাংক বীমা পেশাজীবী পরিষদের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দুর্নীতির মূলোৎপাটন করতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না। আমরা পিআর পদ্ধতি থাকবে নাকি সরাসরি ভোট, যেটা আমরা বলি ওয়ান ম্যান ওয়ান ভোট, সেটা থাকবে, সেটা নির্ধারণ করলাম। বা যত রকমের সংস্কারই করি না কেন, আসলে কোনো সংস্কারে কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের সমাজ থেকে বর্তমান পরিস্থিতি উত্তরণে দলগুলোর সমঝোতার বিকল্প দেখছেন না রাজনীতিবিদেরা। রাজনৈতিক অনেক আছে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে আছেন সহকর্মী আলতাফ হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। আলতাফ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এই মুহূর্তে ভিসি চত্বরের সামনে ঠিক শত শত শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে। কিছুক্ষণ আগেই তারা জুবিলি ভবনের সামনে ছিল। সেখানে আমরা সর্বশেষ দেখে এসেছি যে শিক্ষকরা কিন্তু 3 জন শিক্ষক, বিশেষ করে উপাচার্য, প্রক্টর এবং রেজিস্ট্রার, তারা কিন্তু ভিতরে এখন পর্যন্ত শেষ পর্যন্ত আমরা অবরোধ দেখে এসেছি। ঠিক এই মুহূর্তে আমরা দেখছি শিক্ষার্থীরা ভিসি চত্বরের সামনে অবস্থান নিয়েছে এবং সেখানে তারা কিন্তু মুহুর্মুহু স্লোগান দিয়ে, আমরা দেখছি শত শত শিক্ষার্থীরা এই দাবির পরিপ্রেক্ষিতে, পোষ্য কোটা বাতিলের পরিপ্রেক্ষিতে অবস্থান নিয়েছে। আমরা জানি বিশেষ করে আজ দুপুরের পর কিন্তু শিক্ষার্থীরা আসলে শিক্ষকদের সাথে এক পর্যায়ে হাতাহাতির একটি ঘটনা ঘটে এবং তাই সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং একই সঙ্গে শিক্ষার্থীরা কিন্তু চলে আসে জুবিলি ভবন এবং জুবিলি ভবনে কিন্তু সারা দিনব্যাপী মূলত শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা হয় এই দাবির পরিপ্রেক্ষিতে। সবশেষ রাত 10টা নাগাদ শিক্ষকদের যারা ছিলেন উপাচার্য এবং প্রক্টর রেজিস্ট্রার, তারা কিন্তু বের হয়ে এসে শিক্ষার্থীদেরকে বলেছিলেন যে আগামীকাল আলোচনা করে একটি সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা আগামীকালকের জন্য অপেক্ষা করবে না, তারা এই মুহূর্তেই তারা এই পোষ্য কোটা বাতিল চান এবং তারা বলছেন যে পোষ্য কোটা বাতিল ছিল সেটি আবারও পুনর্বহাল করা। এই যে রাষ্ট্র নির্বাচন আগামী 25 সেপ্টেম্বর, সেই নির্বাচনের আগ মুহূর্তে এমন একটি সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা বলছেন যে এটি মূলত রাষ্ট্র নির্বাচন বানচালের একটি অপচেষ্টা মাত্র এবং তারা বলছেন ষড়যন্ত্রকারীরা এই ষড়যন্ত্র জাল বুনেছে যাতে করে এই রাষ্ট্র নির্বাচন বানচাল হয়। একই সঙ্গে তারা বলছেন যে আজকে এই মুহূর্তে থেকে তারা বলছেন প্রয়োজনে সারা রাত এবং আগামীকাল সকাল এবং যতক্ষণ পর্যন্ত না তাদের যে দাবি পোষ্য কোটা বাতিল, সেই বাতিল যদি না করা হয় পোষ্য কোটা, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে শিক্ষার্থীরা। এবং আমরা দেখেছি সন্ধ্যার পর থেকে কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা ধীরে ধীরে কমে আসছিল এবং রাত 10টার পরে কিন্তু আমরা দেখছি ধীরে ধীরে শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকে এবং একই সঙ্গে নারী শিক্ষার্থীদের আমরা অংশ নিতে দেখছি। এই মুহূর্তে আমরা হাজারো শিক্ষার্থীদের অবস্থান দেখছি ভিসি চত্বরের সামনে এবং শিক্ষার্থীদের কিছুক্ষণ আগে আমরা কিন্তু ভিসির বাসভবনের যে গেটটা, সেই গেট টপকিয়ে কিন্তু আমরা উঠতে দেখেছিলাম এবং গেটের সামনে গিয়ে তারা কিন্তু এক প্রকার কিন্তু তারা গেট ধরে ধাক্কাধাক্কিও করে এবং এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়। মিয়ানমার থেকে মাদক, অস্ত্র কিংবা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজিরবিহীন নজরদারি বাড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সার্ভেলেন্স, রাডার, থার্মাল ক্যামেরা ও ড্রোনের সমন্বয়ে সাজানো হয়েছে অত্যাধুনিক নজরদারি সিস্টেম। রাতের অন্ধকার, বৈরী আবহাওয়া বা দুর্গম এলাকা কিছুই বাদ যাচ্ছে না বিজিবির নজরদারি থেকে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। নাপ নদীর জেটি ঘাটে বসানো হয়েছে সার্ভেলেন্স রাডার। এটি 5 কিলোমিটার এলাকায় বস্তুর অবস্থান, গতি ও উপস্থিতি সহজেই শনাক্ত করতে সক্ষম। শুধু জেটি ঘাটেই নয়, নাপ নদীর 33 কিলোমিটার এবং শাহপুরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন সাগর পর্যন্ত 20 কিলোমিটার এলাকা নজরদারির জন্য বসানো হয়েছে 6টি সার্ভেলেন্স রাডার। ফলে সীমান্তে চোখ ফাঁকি দেয়া এখন অসম্ভব। প্রত্যেকটা নৌকার অবস্থান জানি এবং সহজে আমাদের টহলপাড়িকে সেই অবস্থানটা বলার পরে তারা সহজেই ধরতে পারে, যে কারণে কোনো রোহিঙ্গা বর্তমানে আমাদের টেকনাফ এলাকায় প্রবেশ করতে পারতেছে না।
শুধু রাডার নয়, সীমান্ত সুরক্ষায় বিজিবিতে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন ও থার্মাল ক্যামেরা। ড্রোনের মাধ্যমে দুর্গম এলাকা যেমন সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে, ঠিক তেমনি থার্মাল ক্যামেরায় অন্ধকার রাত কিংবা বৈরী আবহাওয়াতেও 2 কিলোমিটার এলাকা পর্যন্ত শনাক্ত হচ্ছে যে কোনো বস্তুর অবস্থান, গতি ও উপস্থিতি। যে কোনো সময় নৌকা দিয়ে যখন রোহিঙ্গা অনুপ্রবেশ করে তখন আমরা ড্রোনের মাধ্যমে শনাক্ত করে খুব সহজেই রোহিঙ্গা ধরতে পারি। এই ক্যামেরার মাধ্যমে রাত্রিকালীন অন্ধকার সময়ে অথবা ঝড় বৃষ্টি কিংবা দুর্যোগ মুহূর্তে কুয়াশাচ্ছন্ন অবস্থাতেও আমরা নদী এলাকায় বা স্থলভাগে পরিষ্কার দেখতে পাই। নাফ নদী বা বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। শতাধিকের বেশি জেলে এখনও রয়েছে আরাকান আর্মির হেফাজতে। প্রতিদিনই ঢুকছে মাদকসহ নিষিদ্ধ দ্রব্য, আর শঙ্কা তৈরি হয়েছে অস্ত্র প্রবেশের। তবে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার আর বিজিবির কঠোর নজরদারির কারণে সীমান্তে সক্ষমতা বেড়েছে দাবি বিজিবির। প্রযুক্তির সক্ষমতার কারণে আমরা নাফ নদীতে দৃঢ়তার সাথে বলতে পারি যে কোনো প্রকার অপরাধমূলক কার্যক্রম দমনে আমরা শতভাগ সফল হব ইনশাআল্লাহ। সীমান্ত সুরক্ষায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফে দায়িত্ব পালন করছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির 3টি ব্যাটালিয়ন। মাদক, মানব পাচার কিংবা রোহিঙ্গা অনুপ্রবেশ যা ঠেকাতে সক্ষম হচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। টেকনাফের নাফ নদী থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 6 ব্যাংকের পর এবার আরও 3 ব্যাংকের অডিট শুরু করেছে বিদেশি সংস্থা ডেলয়েট মালয়েশিয়া। এডিবির অর্থায়নে এবার আইএফআইসি, ন্যাশনাল রিভিউ, অ্যাকিউয়ার্ড দেবে প্রতিষ্ঠানটি। এছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে আরও 8 ব্যাংক রয়েছে অডিটের অপেক্ষায়। অর্থনীতিবিদের মতে অডিটের প্রতিবেদনের পর প্রয়োজন হবে পর্যাপ্ত আর্থিক সহায়তা ও দক্ষ জনবলের। সেলিয়া সুলতানার রিপোর্ট। আজাদ সাহেব যেটুকু বাঁচিয়ে রেখেছিলেন হোঁচট খাওয়ার সময়ের শক্তি আর অবলম্বন হিসেবে, তা এখন আটকে আমানত রক্ষাকারীদের দায়িত্বে থাকা ব্যাংকে। সামাজিকতা রক্ষা করতে গেলেও এখন পরের দিনের কথা ভাবতে হয়, অথচ গত 10 বছরের পরিকল্পনায় এই দুঃসময় ছিলই না। বাড়িঘর রিপেয়ারিং করতে পারতেছি না, আগে যেতাম কোনো বাচ্চা দাও তো কেটে যেতে পারে, সব বন্ধ। ব্যাংকের ফরেনসিক রিপোর্টগুলো আশা জাগায় না আজাদ সাহেবদের। তবু ব্যাংকপাড়া এরই মধ্যে 6 ব্যাংকের অডিট শেষ। এডিবির $50 কোটি খরচ হচ্ছে এসব ব্যাংকের সংস্কারে। এদিকে নিজের অবস্থার পরিবর্তনে ইসলামী ব্যাংক নিজের অর্থায়নে অডিট শেষ করেছে। ব্যাংকটিতে খেলাপি পুরোপুরি নিয়ন্ত্রণ না থাকলেও নানা ইতিবাচক উদ্যোগ নিজেদের অবস্থান ধরে রাখতে সহায়তা করেছে। এদিকে খাদের কিনারায় থাকা ন্যাশনাল, এবি ও আইএফআইসি ব্যাংকের অডিটে হাত দিয়েছে ডেলয়েট মালয়েশিয়া। বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে সকল ব্যাংকের একিউর করা হবে। অ্যাসেট কোয়ালিটি রিভিউ করার পর প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তাদেরকে ওই অবস্থা থেকে উত্তরণের জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা। এছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে আরও 8 ব্যাংকের অডিট রয়েছে অপেক্ষায়। অ্যাসেট কোয়ালিটি তারা টেস্ট করেছে, তার ভিত্তিতে একটা প্রেসক্রিপশন দিয়েছে এবং এই সেই ডিরেক্টিভ বাস্তবায়ন করতে যে সরকারের সেই সক্ষমতা আছে কিনা, সরকারের সেই বাজেটটা আছে কিনা, বা তারা পুরোটাকে ওইভাবে করতে পারবে কিনা। যদি সবগুলো জিনিস একসাথে কাজ করে তখন হয়তো আপনি বলতে পারবেন যে আমরা ওই খাদের কিনারা থেকে তুলে নিয়ে আসছি। এছাড়া সংস্কারের অংশ হিসেবে ব্যাংকগুলোতে কাঠামোগত ও টেকসই ব্যবস্থাপনা এবং সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার উপর জোর দিচ্ছেন আর্থিক খাত সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশের সমুদ্র পরিবহন বাণিজ্যে গতি আনতে আগামী মাসে নতুন 2টি জাহাজ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে যুক্ত হচ্ছে। এছাড়া ডিসেম্বরের মধ্যে 1700 কোটি টাকায় আরও 3টি জাহাজ কেনার প্রক্রিয়া শেষ করতে বিএসসিকে নির্দেশনা দিয়েছে সরকার। একই সঙ্গে 7.5% শুল্ক হার প্রত্যাহার করায় বেসরকারি পর্যায়ে শুরু হয়েছে জাহাজ কেনা। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। আগামী অক্টোবর মাসে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির বহরে যুক্ত হচ্ছে চীনে তৈরি 2টি বাল্ক ক্যারিয়ার। নিজস্ব অর্থায়নে বিএসসি জাহাজ 2টি কিনল। এ নিয়ে আগামীকাল রোববার সম্পন্ন হবে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি। একই সঙ্গে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও 3টি নতুন জাহাজ কিনতে সরকার বিএসসিকে নির্দেশনা দিয়েছে। এক্ষেত্রে 1700 কোটি টাকার এই 3টি জাহাজের দাম পরিশোধে এগিয়ে এসেছে সরকার। তবে দামের ছোট্ট একটি অংশ পরিশোধ হবে বিএসসির
নিজস্ব তহবিল থেকে। যে কোম্পানি সবচেয়ে ভালো অফার করবে বেসড অন টেকনিক্যাল অফার অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন্যান্সিয়াল অফার, দুইটা কম্বাইন করে যে টেন্ডারার বেস্ট টেন্ডার হবে তার কাছ থেকে জাহাজ কিনবে। এদিকে চলতি বছরের জানুয়ারিতে সরকার হঠাৎ করে জাহাজ কেনার উপর 7.5% হারে শুল্ক আরোপ করে, আর এতেই বাংলাদেশি মালিকদের জাহাজ কেনা একেবারেই বন্ধ হয়ে যায়। তবে শেষ পর্যন্ত সরকার আগের সিদ্ধান্ত থেকে সরে এসে শুল্ক আরোপ প্রত্যাহার করার পরপরই শুরু হয় জাহাজ কেনার নানা প্রক্রিয়া। গ্রেট রয়্যাল ওটিও প্রায় 65,000-এর কাছাকাছি ডেড ওয়েটের জাহাজ আমাদের বহরে সংযুক্ত হবে। নৌবাণিজ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এক সপ্তাহের মধ্যেই ভ্যানগার্ড মেরিটাইম 60,000 মেট্রিক টন বহন ক্ষমতার এমবি গ্রেট রয়্যাল নামে একটি বাল্ক ক্যারিয়ার এবং ওমেরা শিপিংয়ের 1,15,000 মেট্রিক টন বহন ক্ষমতার ওমেরা গ্যালাক্সি নামে মাদার ট্যাঙ্কার কিনতে যাচ্ছে। আর বিএসসি ডিসেম্বরের দিকে যে 3টি নতুন জাহাজ কিনবে তার মধ্যে 2টি বাল্ক ক্যারিয়ার এবং অপরটি হবে তেল পরিবহনের জন্য মাদার ট্যাঙ্কার। 5টা জাহাজ তো শুধু একটা ট্রেড করবে, মাল্টিপল ট্রেড করবে এবং এটার বেনিফিশিয়ারি মাল্টিপল ট্রেড হবে, বহুত ইম্পোর্ট এবং এক্সপোর্টের ক্ষেত্রে। যত বেশি জাহাজ আমাদের দেশি জাহাজ হবে, পতাকাবাহী জাহাজ হবে, সারা পৃথিবীতে যেমন আমাদের সুনাম বাড়বে, সেই সাথে সাথে আমরা অনেক বিপুল পরিমাণে আমাদের ডলার দেশের শস্যই হবে। জাতিসংঘের সহযোগীর প্রতিষ্ঠান আনটারে জাহাজের মালিকানায় থাকা দেশগুলির সবশেষ তালিকায় 35তম স্থান করে নিয়েছে বাংলাদেশ। অবশ্য এতে পণ্যবাহী জাহাজের সঙ্গে সমুদ্রগামী মাছ ধরা জাহাজকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যবসায়িক সুরক্ষা দেওয়ার জন্য পৃথক আইন রয়েছে, তারপরও বাড়ছে না বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 165, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 75%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 70, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 89। রাজশাহী বিভাগে বায়ুর মান 154, এটি সহনীয়, আর্দ্রতা 72। সিলেট বিভাগে বায়ুর মান 167, যেটি সহনীয়, বাতাসের আর্দ্রতা 79%। খুলনা বিভাগের বায়ুর মান 127, এটিও সহনীয়, বাতাসের আর্দ্রতা 84। বরিশাল বিভাগে বায়ুর মান 89, যা সন্তোষজনক, আর্দ্রতা 87। রংপুর বিভাগের বায়ুর মান 145, এটি সহনীয়, বাতাসের আর্দ্রতা 69। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 141, এটিও সহনীয়, বাতাসের আর্দ্রতা 79%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 70 আর সবচেয়ে খারাপ সিলেটে 167। দেখছেন রাত 11টার সময় মানিকগঞ্জের ঘিউরে ধলেশ্বরী নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ভাঙন। এতে চরম বিপাকে বাসিন্দারা। প্রবল স্রোতে ভাঙছে নদীর 2 তীর। ভাঙন হুমকিতে ফসলি জমি, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। ঘিউর, বৈলট, কুসন্ডা সহ ধলেশ্বরী নদীর 2 তীরের বাসিন্দারা বাড়িঘর হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। গেল 3 দিনের ভাঙনের কবলে পড়েছে ঘিউর থেকে পেচারকান্দা পর্যন্ত এলাকা। 15টি বসতবাড়ি ও 10 হেক্টর ফসলি জমি বিলীন হয়েছে নদীতে। স্থানীয় জনপ্রতিনিধি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। দেখছেন রাত 11টার সময়। এবারে দেশের বাইরের খবর। জার্মানি সহ ইউরোপের বিভিন্ন বিমানবন্দরের চেক ইন ও বোর্ডিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিন্স এরোস্পেসের ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। সাইবার অপরাধীদের হামলার কারণে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন, ব্র্যান্ডেনবুর্গ সহ বেশ কয়েকটি বিমানবন্দরের চেক ইন সিস্টেম অচল হয়ে যায়। এতে কয়েকশো ফ্লাইট বাতিল হয়। সময়মতো চেক ইনের পর নিজেদের গন্তব্যে পৌঁছাতে না পেরে রাতভর বিমানবন্দরে কাটাতে হয় লাখো যাত্রীকে। যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে সংস্থাটি। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।